এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে ফাঁসি, কঠিনভাবে অ্যাকশনে গিয়েছিলেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার। হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে, জানি না এর পেছনে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। কুমিল্লার ভাষায় ক্ষেতের চাক্কা খেতে ভাঙে, লাইলে তোলে না। তাহলে আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কি বলে যে কমন চরিত্র আছে। যখন আমি অন্যায় করি, আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল, আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক। বিষয়টা অনেকটা এরকম টাইপেরই। তো যাই হোক, এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে, পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক, যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল। আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো, আবার কখনো ধরেন কাঁপাইতো। এই যখন সিচুয়েশন, সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে। কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, তিনি তো চুপ থাকছেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইউটিউব, ফেসবুকে প্রচারিত হতো। তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি 16 ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে। তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, একসময় জামাতের জন্য ছিল। লাস্ট 15 বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই, এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য। তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে, বিদ্বেষমূলক। তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন, সম্ভবত সেটা প্রচার করা যাবে, কারণ এখানে কোরআন কোড বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। ওই যে টুস করে ঢুকে পড়বো, অথবা ওই যে কি বলে যে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না, এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো, ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার, সাবেক বর্তমানে এক্স, সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আওয়ামী লীগের আমলেই করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমাদের গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে যারা কন্ট্রোল করে, সরকারের যে সেক্টর, সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন, মানে গেল বেশ কয়েকটা বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয়। তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে। হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক, বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে, সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয়, সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয় আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা, কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি, এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে। তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক, এক্স, ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এখন এটা যদি পৌঁছানো হয়, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না। ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না, বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। দৃশ্যপটটা জাস্ট হচ্ছে 6 মাস আগে পড়ে, মানে গেল 6 মাস আগেও তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা, তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা, যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল, টেলিভিশন করে নাই, ঠিক সেম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে। দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন, এটা সময় বলে দিবে। তবে ইউটিউব, ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাইরে, সেখানে অনেক কিছুই করা যায়, যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে সরকার বহু ট্রাই করছে, কিন্তু বন্ধ করতে পারে নাই। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার। মূল স্ট্রিম মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, অথবা আমরা যারা
মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে, তাদের কাছেও এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার। দেশকে অস্থিতিশীল না করার জন্য, কোনো ধরনের কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি যেন তৈরি না হয়, অথবা কোনো একটা সিচুয়েশন তৈরি হলে এই মানুষগুলো যারা ঘোরাফেরা করছে ছায়ার মতন, এই 700 মানুষ, তাদেরকে যেন জনগণ চিনতে পারে। কারণ বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে, পশ্চিমারা বারবার সতর্কবার্তা দিচ্ছে। আপনি সরকারের একদম মূল যারা ক্রীড়নক আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখলে বুঝবেন সামথিং ফিশি এবং রং। এখন আসেন কি হচ্ছে। এই যে আলিফকে যিনি হত্যা করছেন চন্দন, যতটুকু তথ্য দেখলাম এই 500 না 1000 টাকা একটা মদের বোতল, তাহলে বোঝেন কোন লেভেলের মানুষ দিয়া এই মুহূর্তে দেশের মধ্যে অপরাধ ঘটানো হচ্ছে। আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, দ্য হিডেন 700, মানে অদৃশ্য 700 মানুষ, তো তাদের তথ্য পরিচয় আসলে এটা আরো ভালো হইতো। এবার আসেন যে ঘটনা কি। 5ই আগস্টের পর 11 জন শীর্ষ সন্ত্রাসী এবং 174 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে। আর পালিয়ে যে গিয়েছে 2200 বন্দী, যাদের মধ্যে 1500 জন ধরা পড়লেও বা ফিরে আসলেও তারা 700 সংখ্যাটা 700 জন এখনো ধরা পড়েনি। তারা এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে, আমার আপনার সাথী, এরা প্রত্যেকেই হুনহার অপরাধী। আর এই তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। দর্শক, কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিষয়ে নিউজ আসছে, তো এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কারা অধিদপ্তর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়েছে 11 জন শীর্ষ সন্ত্রাসী, তো তারা আইন মাইনা মুক্তি পাইছে, ফাইন। কিন্তু ওই সময় যখন জেলের ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে, তখন অনেক কারাগার ভেঙে সেখান থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছিল। তো সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ফিরে আসা এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল 1500 জনকে। গত 3 মাসে দেশের মোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন। এখানে আপনার তিনি বলছেন যে দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ করা হলে পিজি হাসপাতালের মতন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। সম্ভবত সেখান থেকে কোনো কারাগারের আসামি পালাই গেছিল। এখন এই যে 700 জন মানুষ, তারা কোথায় আছে, তারা কি করছে? এই যে কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে, আপনি যুক্তরাজ্যের সতর্কবার্তা, আমাদের সেনাবাহিনীর বা আমাদের সরকারের বিভিন্ন সেক্টরের বার্তাগুলো দেখছেন যে যেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে, অস্ত্র, বুলেট, বোমা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, ঠিক আছে, গ্রেনেড, অনেক কিছু, কিন্তু সবকিছু উদ্ধার করা সম্ভব হয়নি। যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে কিন্তু সব উদ্ধার সম্ভব হয়নি। এর পাশাপাশি আপনি দেখেন এই যে গত পরশুদিন দেখলাম একটা মেয়েরে মারছে তার প্রেমিক, এই যে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে। তার মানে এই অস্ত্রগুলো কার কার কাছে গেছে বুঝছেন? মোটামুটি যারা সন্ত্রাসী আছে তাদের কাছে কিন্তু মেশিনারিজগুলো আছে। তো এখন দেশের পরিস্থিতি 19 থেকে 20 হলে এরা কি করবে? ঝাঁপাই পড়বে, প্রফেশনাল অপরাধী। তো এখন এরা কারা? নিশ্চয়ই কারা কর্তৃপক্ষের কাছে এদের নাম, ঠিকানা, ছবি, বায়োডাটা সবকিছু আছে। তো এইভাবে তো তাদেরকে ফাইন্ড আউট করা যাবে না। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত বা কারা কর্তৃপক্ষের উচিত এদের নাম, ঠিকানা, ছবি সম্বলিত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া। যারা কারাগারে ফিরে যায়নি, জনগণ যদি তাদেরকে দেখে, আমাদের কোনো একটা নাম্বার মেড করে দেওয়া দরকার, যে নাম্বারে ফোন দিলে এই তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো যাবে। যারা জেল। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।